মিরপুরের উইকেটের রং নিয়ে আমরা যারা আলোচনা করেছি, 5 জন স্পিনার প্রতিপক্ষ খেলিয়েছে, 50 ওভার বল করেছে, সবশেষ ম্যাচে রেকর্ড করেছে ওয়ানডে 54 বছরের ইতিহাসে বাংলাদেশকে সুপার ওভারের ম্যাচে হারিয়েছিল। সেই ম্যাচের পরে বাংলাদেশ আজকের ম্যাচে কেমন করে সেই আলোচনা, সেই চিন্তা, টসের আগে যে ধরনের ভাবনা মাথায় কাজ করছিল তাতে হতে পারে যে বাংলাদেশ হয়তো 250-এর আশপাশে একটা স্কোর করতে পারে। মনে হতে পারে যে ওপেনিং পার্টনারশিপটা এদিন যদি 50+ করতে পারে, বাকি ব্যাটাররা কিছুটা হলেও আরাম পাবেন। এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সেই চোখ জুড়ানো এক্সপেক্টেড ব্যাটিং আমরা দেখেছি, আমরা পেয়েছি। সৌম্য সরকার আরো একবার ক্যারিবীয়দের বিপক্ষে অসাধারণ খেলেছেন। সৌম্য সরকার আরো একবার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন। তার ক্যারিয়ারে এরকম অসংখ্য দারুণ ইনিংসে অপমৃত্যু আমরা দেখেছি, মিরপুরে দেখলাম সবশেষটা। সাইফকে নিয়ে যে আলোচনা ছিল যে টি-20 ফ্ল্যাশি সাইফ, ওয়ানডেতে তিনি কতটা কার্যকর, সেই সাইফ 80 রানের অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছেন যে কোনো ফরম্যাটেই তাকে আপনি বিবেচনা করতে পারেন এবং যে কোনো ফরম্যাটেই ব্ল্যাঙ্ক চেক হিসেবে বাংলাদেশ দলের জন্য নিজের সর্বোচ্চ দিতে প্রস্তুত তিনি। এই যে সৌম্য আর সাইফের আলোচনা করছি, একটা সময় আমাদের সবার মাথার মধ্যে একটা ব্যাপারই কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করবে। একটা সময় মাথার মধ্যে এটা কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে 50 করবে, কার স্ট্রাইক রেট বেটার হবে। 49 বলে 50 করা সৌম্য 50 করার পথে, সাইফ তাকে ছাড়িয়ে গেলেন 44 বলে 50। 100 করার ক্ষেত্রে, ছক্কা মারার ক্ষেত্রে দুজনের সে কি প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত যখন সাইফ ফিরে গেলেন, বাংলাদেশের স্কোর 176। অনুমান করে বলুন যে সেই সময় কত ওভারে খেলা চলছিল। অনুমান করার দরকার নাই, বাংলাদেশের সে সময় 26তম ওভার রানিং। 25 ওভারে একটা দল বিনা উইকেটে 176 রান করেছিল। সাইফ হাসান আউট হবার পর 26তম ওভারে দ্বিতীয় বলে বাংলাদেশের প্রথম উইকেটটা পড়ে। এরপর থেকে দল যেভাবে খেলেছে, এরপর থেকে বাংলাদেশ যেভাবে ভুগেছে, স্ট্রাগল করেছে, আজকের ম্যাচে বিশাল জয় নিশ্চিত করার পর, সিরিজ নিশ্চিত করার পর, র্যাঙ্কিং এ 9 আর 10-এর লড়াইয়ে আরো একবার এগিয়ে যাবার পরেও অতৃপ্তির জায়গাটা ওই ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে। বাংলাদেশ দল যারা 25 ওভারে 176 করেছিল, পরের 25 ওভারে যদি আরো 176 তো, কারণ শেষ 10 ওভার, শেষ 5 ওভার, শেষ 8 ওভারে আপনি পেটাবেন, সেটাই তো হিসাব। পরের 25 ওভারে আপনার হাতে 10টা উইকেট রয়েছে, সেটাই তো হিসাব। তাহলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 50 ওভার শেষে 352। ভুল শুনছেন না, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ 296 বেশি করতে পারে নাই। পরের 150 বলে বাংলাদেশ দল কত করেছে জানেন? 120 রান। পরের 25 ওভারে বাংলাদেশ 120 রান অ্যাড করেছে। প্রতি ওভারে বাংলাদেশ 6-এর উপরে রান তুলতে ব্যর্থ, এমনকি 5-এর উপরও রান তুলতে ব্যর্থ। পরের 25 ওভারে 120 করতে 8টা উইকেট গেছে টিম টাইগার্সের। সৌম্য সরকার আর সাইফ হাসান, ওই যে বলছিলাম যে প্রতিদ্বন্দ্বিতা, কে আগে শতক হাঁকাবে, কার ইনিংসটা কত বড় হতে চায়, কত বড় হতে পারে। বাংলাদেশের ওপেনিং এ হাইয়েস্ট পার্টনারশিপটা কত, সেটাও সবাই খোঁজার চেষ্টা করছিল। টিভি স্ক্রিনে যখন চলে আসে 292 তামিম ইকবালের সাথে লিটন কুমার দাসের সেই পার্টনারশিপ, আজকে সেটা ভেঙে যাবে। সেই রেকর্ড যেমন ভাঙে নাই, বাংলাদেশ দল শেষ পর্যন্ত 300-র ম্যাজিক ফিগারটাও ছুঁতে পারে নাই। সৌম্য 91 এগিয়ে ফিরে গেছেন, দারুণ খেলেছেন। আগের ম্যাচে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে তার পূর্ণ বাস্তবায়নের পথে ছিলেন বাঁ হাতি ব্যাটার সাইফ হাসান। যে 6টা ছক্কা মেরেছেন, যেভাবে মেরেছেন, যেভাবে ডমিনেট করেছেন, শেষ পর্যন্ত ওই মিসহিটটা যদি মিসহিট না হতো তাহলে হয়তো তিনিও আউট হতেন না, আরো একটা ছক্কা বাড়তো, 6-এর সংখ্যা হয়ে দাঁড়াতো 7। এন্ড অফ দ্য ডে এই দুজনের দৃষ্টিনন্দন ব্যাটিং, বোলিং ডিপার্টমেন্টে নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানভীরদের অসাধারণ নৈপুণ্য বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিয়েছে। এবছরে আর ওয়ানডে খেলার সম্ভাবনায় না থাকা টিম টাইগার্স শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় যখন শেষ করে, সেখানটায় আক্ষেপের নাম হয়ে যায় মাস্টার ক্লাস সালাউদ্দিন। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যেভাবে বিভিন্ন সময় রঙ্গ তামাশা আজকে চলেছে, ব্যাটিং অর্ডার ড্রেসিং রুমকে যেন একটা বাপ দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছে, এগুলোর উত্তর দেওয়ার কেউ নেই। নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়ে গেলেন, বাংলাদেশের বাকি আর মাত্র 39 বলের খেলা, স্কোর হচ্ছে 252। 4th উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে ফিরে গেলেন। আরো 39 বলের খেলা বাকি। সেই 39 বলে পরের 6 উইকেটে বাংলাদেশ অন্তত 7টা রান তো অ্যাড করতে পারা উচিত।
পরের ব্যাটার হিসেবে আসলেন মাহিদুল অঙ্কন, এমনকি নুরুল হাসান সোহান আজকেও যিনি 8 বলে 16 রানের অপরাজিত ইনিংস খেলেছেন, আগের ম্যাচেও যিনি ভালো টাচে থেকে অপরাজিত থেকে তার ইনিংসটা শেষ করেছেন, আজকের ম্যাচে সোহানকে নামানো হয়েছে নাম্বার 8-এ। বাংলাদেশ অসাধারণ শুরু করার পর ওই সিচুয়েশনে আপনি হয় সোহানকে বিবেচনা করবেন অথবা রিশাদকে বিবেচনা করবেন। নাসুমের পরেও যখন মেহেদী হাসান মিরাজ আর নুরুল হাসান সোহান ব্যাট করতে নামে, দুজনের ব্যাটিং অর্ডার যখন হয়ে যায় যথাক্রমে 8 আর 9, ঠিক তখন বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কতটুকু আসলে থিঙ্কিং এ পারদর্শী সেই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক। খেয়াল করে দেখুন যে আমরা মোমেন্টাম কিভাবে নষ্ট করেছি, বাংলাদেশ মোমেন্টাম কিভাবে নষ্ট করেছে। একটা দল 25 ওভারে 176 থেকে পরের 25 ওভারে বাংলাদেশ 8 উইকেট হারিয়ে 120 রানে বেশি তুলতে পারে নাই, প্রতি ওভারে 5 রান পর্যন্ত তুলতে পারে নাই। রানা বলও যদি বাংলাদেশ খেলতো 150 রান অ্যাড হলেও বাংলাদেশের স্কোরটা দাঁড়াতো 326। যেই দলটা স্ট্রাগল করেছে আগের 2 ম্যাচে, যেই দলের ব্যাটিং নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল, সেই টিম টাইগার্স আজকে যখন 2 ওপেনারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়, আগের সবকিছুই ভুল ছিল, আমরা আমাদের ফেভারিট ফরম্যাটে ফিরেছি, এটাই ওয়ানডে, এটাই সৌম্য সরকার, এটাই সাইফ হাসান, যখন এই রিথিঙ্কিং গুলো মাথার মধ্যে কাজ করা শুরু করেছে, তখন সালাউদ্দিনের মাস্টার ক্লাস, উল্টাপাল্টা ব্যাটিং অর্ডার, বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন জায়গায় প্রমোট করা, একটা ব্যাপার দেখিয়ে দিয়েছে, ডেফিনেটলি উই আর রাইট ইন রং সেন্স। বাংলাদেশের সেই রান চেস ডাউন করতে গিয়ে কখনোই ওয়েস্ট ইন্ডিজ আলটিমেটলি ভালো অবস্থায় ছিল না। নাসুম আহমেদ শুরু থেকে অ্যাটাক করেছেন, মেহেদী হাসান মিরাজ এই নাসুমকে দলভুক্ত করার ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, আর তাকে দলে না নিয়ে স্পিনিং উইকেটে গাজী আশরাফ হোসেন লিপুরা যে বিতর্কের জন্ম দিয়েছিলেন যে নাসুম আহমেদ 16 জন 15 জনের মধ্যে নাই, সেটা যেন আরো একবার প্রমাণ করার জন্য আজকে নাসুম এই ম্যাচকে ভরসা হিসেবে বেছে নিয়েছেন। প্রথম 3 উইকেট, প্রথম 3 ক্যারিবীয় ব্যাটারের হন্তারক নাসুম আহমেদ। রিশাদ হোসেন 3 ম্যাচ খেলেছেন 10+ উইকেট, প্রথম ম্যাচে ভালো করেছেন, 6 উইকেট নিয়েছেন, ব্যাট হাতে অনবদ্য 200 স্ট্রাইক রেটে 13 বলে 26, পরের ম্যাচে আরো বিধ্বংসী ব্যাট হাতে আবারও তিনি সফল হয়েছিলেন, 3 উইকেট নিয়েছিলেন, ব্যাট হাতে 14 বলে 39 278 স্ট্রাইক রেটে সেই ইনিংসটা বাংলাদেশকে জেতাতে পারে নাই। এই ম্যাচেও রিশাদ হোসেন উইকেট টেকিং বোলারদের ওই যে ট্যালি রয়েছে বেস্ট বোলিং ফিগারের ওই জায়গাটায় নিজের নামটা অ্যাড করে নিয়েছেন। একজন লেগ স্পিনার যিনি ব্যাট করতে পারেন, একজন লেগ স্পিনার যিনি গুরুত্বপূর্ণ সময় উইকেট নিতে পারেন, একজন লেগ স্পিনার যিনি ভরসাস্থল হতে পারেন, এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় রিশাদ হোসেন। আর প্রাপ্তির জায়গা যদি আরেকটু অন্যভাবে বলি, অবশেষে বাংলাদেশ একটা সিরিজ জয় করেছে, অবশেষে বাংলাদেশ 4 সিরিজ পরে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে, এবং বাংলাদেশের এই যে জয়, এটা এমন একটা দলের বিপক্ষে অবশেষে এসেছে যেই দলের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছিল, যেভাবে লাস্ট ওভারের ইকুয়েশন মিলিয়ে অলমোস্ট জিতে গিয়েছিল, তারপরও পারে নাই, ক্যাচ মিস, রান আউট মিস, সবকিছু হয়েছে। সুপার ওভারে গিয়ে বাংলাদেশ যেভাবে 9 বলে 11 রান করতে পারে নাই, 3টা অবৈধ বলের সাথে 6টা বৈধ বল বাংলাদেশকে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার ক্ষেত্রে আকিল হোসেনের আপ্রাণ চেষ্টা বাংলাদেশকে জেতাতে ব্যর্থ হয়েছিল। মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচটা বাংলাদেশ মোমেন্টাম হারাবে, সেই যে মনে করা হচ্ছিল, মনে করার যে চিন্তা ভাবনার জায়গাটায় আমরা ছিলাম আটকা, সেটা থেকে অন্তত সৌম্য এবং অপর ব্যাটার সাইফ আমাদেরকে রিলিফ দিয়েছেন। একই সাথে মিরপুরে 10 বছর পর বাংলাদেশ ওপেনিং এ 17 রানে পার্টনারশিপ করেছে, এবং মিরপুর শুধু না, যে কোনো স্টেডিয়ামে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে 31 মাস পর, 2 বছর 7 মাস পর বাংলাদেশের ওপেনারদের 17 রানে পার্টনারশিপ আজকে আমরা দেখেছি। শুধু দেখতে পেলাম না, একটা জিনিসই, কে আগে শতক মারতে পারে, সৌম্য নাকি সাইফ? এক জায়গায় সাইফ এগিয়ে, শতক হাঁকানোর এই প্রতিদ্বন্দ্বিতায় সৌম্য সরকারের সাথে রেসে চলা সাইফ হাসান সৌম্যের আগে আউট হয়েছেন। সবাই ভালো থাকবেন।